নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আবার চলে এসেছি আমাদের যে মৎস্য বিজ্ঞানী আছেন মহাপাত্র স্যারের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমেই আমি স্যারের সাজানো যে ঘরটি, সেখানে সারা জীবন যে পরিশ্রম করেছেন এবং যে পুরস্কারগুলো পেয়েছেন সেটা আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব কিছু সাজিয়ে রেখেছেন স্যার। যাক, এগুলো তো দেখাবই। আর আমি যে জন্য এসছি, এদিকটাও সাজিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে, মানে দেখার মতো একটা জিনিস। এটা শুধু দেখতে যতটা ভালো লাগছে, আমি জানি এর পিছনে অনেক পরিশ্রম আছে। যাক, স্যারের সঙ্গে আপনাদের আজকে পরিচয় করাবো। তো স্যার কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন তো? যাক, আজকে যে জন্য এসছি, শীতকালীন মাছ চাষের উপরে কিছু টপিক নিয়ে স্যারের কাছে। প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে শীতকালীন ব্রিডিং আদৌ হবে কিনা, আর হলেই বা যে চারাগুলো তৈরি হবে স্যার, সেগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব, কোন কোন মাছের ব্রিডিং করা যেতে পারে এবং সেগুলো গুণগত মান কতটা ভালো হতে পারে, এই সবগুলো একটু ক্লিয়ার দেওয়ার জন্য আমি কিন্তু আপনার কাছে এসেছি। ঠিক আছে, নমস্কার অমিতবাবু। ধন্যবাদ স্যার। খুবই সুন্দর প্রশ্ন। এটা অনেকের মনে এটা উঁকি মারে, যেটা আমাদের মাছ চাষের যেমন আছে যে একটা সিজন আছে, যেমন মাছের প্রজননের একটা ঋতু হিসেবে আমরা ধরি যে বর্ষা ঋতু, যে বর্ষাকালে মাছ ডিম পাড়ে। আমি দুটো জিনিস ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে স্বাভাবিক নিয়মে কিছু মাছের বাচ্চা হয়, যেটা আমার যেমন এই যে আমাদের কমন কার্প আছে, আমাদের আমুর কার্প আছে, কই কার্প আছে, বা রঙিন মাছের ভিতরে গোল্ড ফিশ আছে, কড়িকাট আছে, এটা রয়েছে। এছাড়া তাহলে আর একটা জিনিস হচ্ছে কিছু অফ সিজনে, অর্থাৎ যাদের নর্মাল স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক প্রজনন যেমন হয়, এই যে শিঙি, মাগুর, কই, পাবদা, ট্যাংরা, তারা সাধারণত বর্ষাকালে ডিম পাড়ে। এইবারে তাহলে আমরা এই সময় করতে পারবো কিনা, এই জায়গাটা থেকে আমি বলবো একটা বিশাল সম্ভাবনা কিন্তু আমাদের কাছে এসছে। সেটা কিভাবে স্যার? বর্ষাকালে তো ছেড়ে দিল ডিমটা, কারণ তাহলে এই সময় ডিমটা কিভাবে আসছে, এই জায়গাটা তো ক্লিয়ার করা যে বর্ষাকালে যেটা প্রাকৃতিক পরিবেশে তারা কিন্তু স্বাভাবিকভাবে ডিমটা ছেড়ে দিচ্ছে। এই কয়েক বছর ধরে, বিগত কয়েক বছর আমরা ট্যাঙ্ক কালচারটা ভীষণভাবে উন্নতি করেছি। সেই ট্যাঙ্কে কিন্তু মাছ যেটা থাকছে তারা তো ডিম ছাড়তে পারছে না। তাই এখন আপনি দেখুন, যারা ট্যাঙ্কে কম বেশি ডিম আছে, হ্যাঁ, এবং অনেক হ্যাচারিওয়ালার কাছে কিন্তু এখন মাছ ব্রিডিং করছে, আমি নিজেও দেখিয়েছি ভিডিওতে। শিঙি, মাগুর, কই, পাবদা, ট্যাংরা, যারা এগুলো রয়েছে, অন্তত এই ট্যাঙ্কে কালচার করা হচ্ছে, তার পেটে ডিম আছে। এবারে তাহলে ডিমটা যদি পরিণত হয়, তাহলে সেক্ষেত্রে, এবং যদি সেটা পুরুষ মাছও রেডি থাকে, তাহলে প্রজনন করার কোনো অসুবিধা নেই। এবার সমস্যাটা হচ্ছে এখন টেম্পারেচার অনেক কমে গেছে, সেটাকে কিভাবে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটা আমাদের যেটা বিজ্ঞানের দিক থেকে আমরা দেখেছি, যেটা গ্রিন হাউস করে এই ঠান্ডার পরিবেশে এটাকে প্রজনন করা। গ্রিন হাউস বলতে সাধারণ চাষিরা কিভাবে করবে সেটা? মানে একদম শেড টাইপের গ্রিন, যেটাকে না গ্রিন না, এটা পলিথিন দিয়ে করা, যাতে পুরো এফেক্ট যেটা আছে। আর আমরা এটা স্বাভাবিকভাবে, আপনি যদি গ্রিন হাউস না করেন কোনো সমস্যা নেই, আপনি ঘরের ভিতরে ইনডোরে রাখুন, টেম্পারেচারটা কন্ট্রোল করুন। টেম্পারেচার কন্ট্রোল করার জন্য রেডিয়েন্ট হিটার আছে, নর্মাল হিটার যেগুলোতে পুরো ঘরটাকে গরম, দরজা জানালা দিলেই এমনি টেম্পারেচার অনেকটাই কন্ট্রোল থাকে। যদি সেরকম দরকার হয়, আমাদের জলের যে আধার রয়েছে সেই জায়গায় আমরা কোনো বাল্ব জ্বালিয়ে দিই, স্বাভাবিকভাবে সেখানে গরম থাকে। তারপরে কন্টিনিউ জল চললে জলের টেম্পারেচার যেহেতু 27-28 ডিগ্রি থাকে, কেন আমাদের এই যে যদি করাই যেতে পারে, আন্ডারগ্রাউন্ড জল নেই, সেই জলে কিন্তু দেখবেন সবসময় ঠান্ডার সময় আমরা টিউবওয়েলের জলে স্নান করে নিচ্ছি। কারণ আমাদের যে টিউবওয়েলের জল, মানে স্যালো টিউবওয়েল, পার্টিকুলারলি 27 থেকে 29 ডিগ্রি টেম্পারেচার থাকছে। কিন্তু স্যার এখানে মেলের একটা মানে যে শুক্রাণু লাগে, সেটা রেডি থাকে না, সেরকম কিছু ব্যাপার আছে কি? আছে, নো ডাউট। সেই জায়গাতেও যে মাছকে ডিমটা না পেলাম, কিন্তু ডিমও পাবেন, মানে যখন গরম আছে সেই জায়গায় ওটাও মোটামুটি রেডি থাকে। কারণ একই পরিবেশে তো মেল ফিমেলকে করা যাচ্ছে, মোটামুটি ওরা থাকে, মানে গরমের মতো অত না হলেও করা যেতে পারে। এবং এটা তো আমাদের বিজ্ঞানে এরকম অনেক আমরা পরীক্ষা আমরা করেছি, যেটাকে এই ফটো পিরিয়ড এবং টেম্পারেচার কন্ট্রোল করে যে মাছের যে মানে প্রজনন করানো সম্ভব বা তাদের যে ম্যাচুরিটি আনা, এটার জন্য তো বিজ্ঞান কিন্তু প্রুভেন, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেই জন্য আমরা সেইটাকে এখন ব্যবহার করছি, যে ডিমটা যেহেতু আমাদের তৈরি হচ্ছে বা মাছ রেডি আছে, সেটাকে শীতকালে প্রজনন করে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কেবলমাত্র তাপমাত্রাটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো স্যার শিঙি আর কই এগুলো কি এখন করা যেতে পারে ব্রিডিং? হ্যাঁ, এখন করা যেতে পারে, এবং এতে সুবিধাও আছে। যারা যদি বাচ্চাটাকে এই সময় তৈরি করে রাখা যায়, মানে যখনই আমাদের মানে গরম পড়ে যাচ্ছে, তখন সিডের একটা বিশাল ডিমান্ড থাকে। এবং শুধু তাই নয়, সায়েন্টিফিকভাবে এই যে মাছগুলো, যেটাকে আমরা মানে স্টান্টেড গ্রোথ হয়ে থাকলো, তাদের কিন্তু গ্রোথের একটা হাইক দেখা যায়, অর্থাৎ মাছের গ্রোথটা খুব ফাস্টার হয়। সেই জন্য সেই দিক থেকে এটা হয়। এবং শুধু
আপনাদের মানে ইনফরমেশনে জানায় অনেক কিন্তু চাষি ভাই এটাতে ইতিমধ্যে এটা শুরু করেছে। আর তা না হলে আপনি দেখুন মরশুমের শুরুতেই কিন্তু আপনি শিঙি মাছ চান, শিঙি মাছ পাচ্ছেন, কই মাছ চাইছেন, তাহলে এখনই তৈরি হচ্ছে। একদম একদম। তো বন্ধুরা, খুব জরুরি হলে তবেই করুন, মনে হয় যে হ্যাঁ হাতে সময় আছে এবং আপনার পর্যাপ্ত মাছগুলো আছে, তাহলেই করুন। না তো মোটামুটি স্টপ রাখাই বেশিরভাগ চাষিরাই তো স্যার, হ্যাচারিওয়ালাও অনেক বন্ধ রাখে, যেটা দেখতে পাই। তো এটাই আজকে জানার ইয়ে ছিল। আর এগুলো গুণগত মান মোটামুটি ভালো হবে না স্যার? গুণগত মান ঠিক থাকবে, শুধু যেটা হচ্ছে রিস্ক একটু হয় যারা তৈরি করছেন বাচ্চাটা, কিন্তু যারা এই বাচ্চা নিয়ে পালন করবেন তাদের ক্ষেত্রে লাভ হবে। কারণ তারা কিনবেন হয়তো ছোট বাচ্চা, খুব স্টান্টেড গ্রোথ হতে হবে, শীতে গ্রোথ কম, কিন্তু তারা ছাড়ার সঙ্গে সঙ্গে তারা ফায়দা পাবেন, মাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হয়। এগুলো কি স্যার একটু যদি আমার দর্শকদের বলেন? এগুলো দেখুন আমাদের তো রয়েছে এটা পেশাতে, যে এটা একটা সামুদ্রিক মাছ, এটা নতুন নতুন মাছের যে বিভিন্ন প্রজাতি বা ডিস্ট্রিবিউশন যেগুলো কোনো নেই, রেকর্ড নেই, সেটাকে আমরা এগুলো সংরক্ষণ হচ্ছে কি সংরক্ষণ হচ্ছে। কারণ এইটাকে আমাদের কি হয়, যেটাকে নতুন নতুন মাছের এটাকে আমরা সায়েন্টিফিক জার্নালে কতদিন পর্যন্ত এইভাবে এটা থাকবে, সেটা কোনো অসুবিধা নেই, 100 বছর 200 বছর কোনো ব্যাপারই না, ফরমালিনটা দিয়ে রাখা। আচ্ছা স্যার, তো যাই হোক, অনেক কিছুই জানলাম স্যারের কাছ থেকে। আর এমনি নতুনত্ব কিছু মানে আমাদের দর্শকদের জন্য কিছু একটা দর্শকদের জন্য সুবিধার জন্য যেটা একটা হচ্ছে যে একটা কমপ্লিট মানে ব্রিডিং এর যেটা বুক একটা আনার চেষ্টা করছি, যেটা ইতিমধ্যে আমি বলেছি। কারণ আমাদের যে ক্যাটফিশের একটা বই আছে, আবার কার্পের আছে, কিন্তু মাঝামাঝি অনেক মারেল আছে, যেমন আমাদের কই আছে, আমাদের এই যে শোল মাছের যে গ্রুপগুলো, এগুলো কিন্তু নেই। সেই জন্য একটা কমপ্লিট ব্রিডিং এর বুক আনতে এটা চাচ্ছি। ইতিমধ্যে কাজ হচ্ছে, প্রায় মানে 90% কাজ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটাকে আনার চেষ্টা করছি। আর আগের যে বই দুটো সেগুলো আপনার কাছে একটা রোগের উপরে লিখেছিলেন, রোগে আছে আর প্রজননের আছে, সেগুলো তো আছেই আছে এখানে। যাই হোক স্যার, খুব ভালো লাগলো আপনি এইটুকু আমাদের পাশে আছেন। এবং এই পুকুর চাষের একটা বই আছে খুব সুন্দর, সেটা হয়তো আপনি দেখাচ্ছি, আপনি দেখুন এটাকে যদি সম্ভব হয়। পুকুর চাষের বই দেখতে পাচ্ছেন স্যারের কাছে কিন্তু অনেকগুলোই বই আছে। এটা কি রোগের উপরে স্যার? না, এটা তো রোগেরটা। আচ্ছা আচ্ছা, এটা রোগেরটা না, এটা হচ্ছে পুকুরের চাষের জন্য এটা বই। এটা আচ্ছা, এটা কি নতুন লিখেছেন না আগে? এটা মোটামুটি আছে, এটা অনেকের এটা ছিলেন এটা, যে সেই জন্য কিভাবে আমরা পুকুরের চাষটাকে আমরা করতে পারি সেটা। আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর, এখানে পুকুর তৈরি করা থেকে শুরু করে সবকিছু আছে কি? ইভেন বিশেষত যে কার্প নিয়ে আমরা তো অত বিশদ আলোচনা করিনি, বেশিরভাগটা আমরা শিঙি, মাগুর, কই, ট্যাঙ্ক কালচার এটা নিয়ে মূলত যে বিগত কয়েক বছরের আলোচনা আছে। কিন্তু আমাদের যে পুকুরের যে চাষ, সেই চাষটাও তো কিন্তু আমাদের যথেষ্ট গুরুত্ব দিয়ে আমাদের হচ্ছে, এবং আরও সেটাকে যদি আমরা বৈজ্ঞানিকভাবে সেটাকে চাষ করি, আমাদের ফায়দা অনেক বেশি পাবো। কারণ গ্রাম বাংলা এখনও পুকুরের উপর অনেকটাই নির্ভরশীল, আর যাদের বাড়ি আছে তাদের সবাই কিন্তু পুকুর আছে, কারণ ওই পুকুরটা খোঁড়া হয়েছে বাড়িটাকে, ভিতটাকে উঁচু করার জন্য। একদম স্যার, ঠিক আছে স্যার, অনেক কিছুই দেখা হলো, অনেক কিছুই বললেন। অনেক ভালো থাকবেন, এইভাবে থাকুন, আমাদের পাশেই আসে রেখে শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।